শ্রাবণ মাস এলে বাবার মুখে শুনতাম আমার ঠাম্মি মনসামঙ্গল পড়তেন শ্রাবণের প্রতিটি সন্ধ্যায়। তাকে এসে ভিড় জমাতো পাড়ার সমস্ত বয়স্ক মানুষরা, বউরা, এমনকি মেয়েরাও। তার নাকি এক অপূর্ব পড়ার ক্ষমতা ছিল। মুগ্ধ হয়ে সবাই শুনতেন। সেই মুগ্ধতা আজও ফুটে ওঠে বাবার চোখে। আমি তো তারই নাতনি, হয়তো তার মতন করে অত সুন্দর পারবো না, কিন্তু ইচ্ছেটুকু তো রয়েছে। আর সেই ইচ্ছেগুলোকে ভর করেই এতখানি স্পর্ধা অর্জন করি জয়তী রায়ের কাছ থেকে। প্রখ্যাত সাহিত্যবিদ এবং পৌরাণিক জয়তী রায় রচিত, কানে হাত দিচ্ছি, জয়তী বলে ফেললাম, কারণ সত্যি উনি আমাদের সকলের দিদি, সকলের আলো। ওনার সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। সত্যবতী তার অন্যতম একটি জনপ্রিয় গ্রন্থ। মহাভারতের চরিত্রগুলোকে এক অনন্য কলমে তিনি ফুটিয়ে তুলেছেন। তার এই সত্যবতী থেকে কিছু কিছু অংশ আমি পাঠ করি। আজও রইল সেরকমই কিছু খণ্ডের পাঠ। কাশী ভারতবর্ষের প্রাচীনতম রূপ, রুদ্রাবাস, রুদ্ররূপী মহাদেবের বাসস্থান। দেবাদিদেব মহাদেব নিজ মহিমায় প্রকট হয়েছেন এই স্থানে। মোক্ষ, মুক্তি, সুখ, শান্তি, মানুষের কাছে শান্তির আশ্রয়। লোকবিশ্বাস কাশী পৃথিবীর মধ্যে থেকেও বাইরে। শিবের ত্রিশূলের ডগায় তার অবস্থান। ত্রিশূলের 3টি ডগা, উত্তরে ওঙ্কারেশ্বর, মাঝে বিশ্বনাথ, দক্ষিণে কেদারেশ্বর। সৃষ্টির বহু আগে ভগবান শঙ্কর নাকি তার বাসস্থান কাশীকে নিজের ত্রিশূলের ওপর স্থাপন করে ঘুরে বেড়াতেন। ধীরে ধীরে পৃথিবী সৃষ্টি হলো। তখন তিনি একটি নির্জন স্থান নির্বাচন করে ত্রিশূল পুঁতে নিলেন। গাঙ্গেয় অববাহিকায় ভূমি অত্যন্ত উর্বর। সবুজ অরণ্য, সুমিষ্ট জলের প্রাচুর্য নিয়ে আনন্দ কাননে সুখে বাস করছিল আদিবাসী মানুষজন। একদিন এখানে এলো এক আর্য যুবক, নাম কাশ্য। আর্যধারার রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। হারিয়ে যায় প্রাচীন লৌকিক সংস্কৃতি। পরিবর্তে কাশ্যের পপুত্র কাশীনগরীকে রাজধানী করে একটি রাজ্যের পত্তন করেন। ধীরে ধীরে শুরু হয় রাজার শাসন। ব্রহ্মদত্ত বংশের রাজাদের প্রতিষ্ঠিত হয়। বরুণা ও অসি নদীর সঙ্গম ক্ষেত্র কাশী তখন বারাণসী নামে প্রসিদ্ধ। দ্রুতগতির রথ ভীষ্মকে কাশী রাজ্যে পৌঁছে দিল। গ্রীষ্মের সূর্য মাথার ওপর। রথ থমকে দাঁড়ালো গঙ্গার তীরে প্রশস্ত বাঁধানো ঘাটে এসে। সামনে বয়ে চলেছে গেরুয়া জলধারা। শান্ত শীতল সুমিষ্ট বায়ু এসে ভীষ্মের মুখে ও কপালে স্নেহের পরশ বুলিয়ে দিল। আহ, কি শান্তি! চোখে জল আসে। মায়ের কাছে তিনি চিরকালের শিশু। গঙ্গার বুকের গভীরে হারিয়ে গেছে তার মা আর 7 ভাই। শিশুকালে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করে দিতেন তিনি পিতাকে। কোথায় মাতা? আমার মাতা কেন নেই? নিরুপায় পিতা উত্তর দিতেন, কে বলেছে মাতা নেই? তোমার মাতার নাম গঙ্গা। ওই দেখো গঙ্গা নদী। তুমি তীরে বসে দেখো, মাতা ওখানেই আছেন। না, চিরকাল কেউ শিশু থাকে না। গঙ্গা নদী তার জন্মদাত্রী, বিশ্বাসযোগ্য নয়। তবু ওই বহমান জলধারার জীবন্ত উপস্থিতি হারিয়ে যাওয়া মাতৃত্বের স্নেহ বহন করে চলেছে। এমন অনুভূতি ভরসায় সিক্ত করে। মনে হয় মা ওইখানেই আছেন। গঙ্গার সঙ্গে একাকার হয়ে মাথা নত করে প্রণাম করেন মহাবলী। কাশী রাজ্যে উৎসবের আমেজ। 3 পরমা সুন্দরী গুণবতী শিক্ষিতা রাজকন্যার আজ একসঙ্গে স্বয়ংবর। বিগত কিছু মাস নিরন্তর পরিশ্রম করে চলেছে নগরীর কর্মীরা। নগরী সেজে উঠেছে অপরূপ বেশে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্মানিত অতিথিদের উপস্থিতি উজ্জ্বল করে তুলেছে সভাগৃহ। কন্যা 3 জন কাশী নরেশের প্রাণ। মহাদেবীর নামে 3টি কন্যার নাম, জ্যেষ্ঠা অম্বা, মধ্যমা অম্বিকা, কনিষ্ঠা অম্বালিকা। গোধূলির সময় আসন্ন।
অন্দরমহলে সখীরা প্রস্তুতি নিচ্ছে। রূপসজ্জা বিশেষজ্ঞ চারুবতী কাশী বারাণসী অঞ্চলের শৃঙ্গার জাদুকরী। মধ্যম বয়স্কা স্থূলাঙ্গী চারুবতী যেমন রসিকা তেমনি প্রসাধনপটু। কথায় বলে রাতের পেচক তার হাতে রানী রূপে প্রতিভাত হয়। রূপবতী কন্যাদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে রসিকতা করে মুখে মুখে কত রকম কাব্য করছে, হাসিতে মুখরিত হয়ে উঠছে অন্তঃপুর। চারু বহুদিন ধরে এই কাজ করে। স্বয়ংবর সভায় প্রবেশের আগে কন্যাদের সংকোচ দূর করে তাদের স্বাভাবিক সহজ করে তোলায় তার জুড়ি নেই। এর ফলে প্রাথমিক ভয় কেটে গিয়ে পতি নির্বাচনের সময় সতর্ক থাকবে কন্যারা। চারুবতী রাঙা ওষ্ঠ নাড়িয়ে নাড়িয়ে গুনগুন করে গান গায় আর পান খায়। পানের রসের আবেশে চক্ষু মুদে চারুবতী বলে, ওগো রূপসী তিন কন্যে, শুনে যাও কথা, মোর হাতের ছোঁয়ায় বশীকরণ আছে গো, পুরুষ দেখবে আর টপ করে মূর্ছা যাবে। তবে আরও একটা কথা বলি, বরণ করবে পরে, পরখ করবে আগে। যত বড় রাজা তত বৃদ্ধ। পুরুষগুলো চুলে রং করে, আতর মেখে কত কি যে করে, সোনার মুকুটে ঢেকে রাখে মুখের বলি রেখাগুলো, বুঝলে মা অম্বিকে? বলতে বলতে হাত চলে দ্রুত। গোলাপ পাপড়ির মতো নরম ত্বকের ওপর ঝিলিক দেয় সূর্যের কিরণ। মৃগনয়নী আখি কাজলের পরশে মোহময় সরোবরের রূপ নেয়। দেহের প্রতিটি বাকি অপেক্ষা করে থাকে রতিদেবীর অমোঘ ইশারা। কন্যাত্রয়ী আজ অপরাজেয়। রূপ টান সমাপ্ত। কাজ শেষ করে হাতে মুখে বিদায় নেয়া চারুর গমন পথের দিকে তাকিয়ে শ্বাস ফেলে অম্বা। বেচারা চারুবতী। কপালে জুটেছিল চণ্ডাল প্রেমিক, বিশ্বাসঘাতক কুমারী রয়ে গেল সারা জীবন। সামনে পেলে গদ্দান্বিত। কনিষ্ঠ অম্বালিকা মৃদুস্বরে বলে, আর তুমি ভুল করছো না তো? অম্বা প্রখরা, অত্যন্ত রূপবতী। তার রূপের মধ্যে নারী সুরূপ কমনীয়তা অপেক্ষা পুরুষারই দাপট বেশি। চাঁদের জোছনা মাখা কোমল সৌন্দর্য দুই ভগিনীর। সেখানে অম্বা যেন মধ্যাহ্ন সূর্যের গরিমা। কাজল কালো টানা দুই চোখে বিদ্যুৎ হেনে সে তাকালো অম্বালিকার দিকে। কেন এ কথা বলছিস? মহারাজ শল্যর সঙ্গে তোমার সম্পর্কের কথা পিতা কেন জানল না? শল্য আর আমি দুইজনেই পরিকল্পনা করেই এই কাজ করেছি। কৌতুক করে এক পাক ঘুরে নিল অম্বা। এর ফলে পিতার মর্যাদাহানিও হবে না, আর আমিও আমার প্রিয়তমকে সহজে বরণ করে নেব। মধ্যম কন্যা অম্বিকা গম্ভীর মুখে বলে, তুমি বড্ড দুঃসাহসী। প্রাসাদে এত শাসন, অথচ তুমি প্রেমজ সম্পর্ক স্থাপন করলে কত অনায়াসে। যৌবন সময় বড় ক্ষণস্থায়ী, ভোগ সুখ এই সময় করে নিতে হয় বলে খিলখিল করে হেসে উঠল অম্বা। অমনি দূরে কোথায় বেজে উঠল মঙ্গল শঙ্খ। কানারা কারা। সময় হয়েছে। বরমাল্য স্বর্ণথালি চন্দন কুমকুম নিয়ে প্রস্তুত সখীর দল। আগে পিছে তিন রাজকন্যা এগিয়ে চলে অদেখা ভবিষ্যতের দিকে। স্বয়ংবর সভার দিকে যাত্রা শুরু হলো। পৌঁছতে ঢের দেরি আছে। কন্যা হবে ধীর মন্থর গতিসম্পন্ন। কুমারী কন্যাকে নিয়মিত প্রশিক্ষণ নিতে হয় এমন চলনের। স্বাস্থ্যবতী গুরুনিতম্বের নারী কামিনী ছন্দে হেঁটে যাবে। বেণীবদ্ধ কেশ দোলাইতে হবে সমান তালে। গুরুনিতম্বের অধিকারিণী কন্যার সন্তান বুদ্ধিমান হয়, এমন বিধান আছে শাস্ত্রে। পণ্ডিতেরা বলে থাকেন, শিশুর মস্তিষ্ক বিকাশের জন্য একটি বিশেষ উপাদান নারীর উরু এবং নিতম্বে সঞ্চিত থাকে। সন্তানের ভবিষ্যতের জন্য পুরুষ নারীর এই রকম গঠন বৈশিষ্ট্য প্রাধান্য দেয়। গজগামিনী চলন কামোদ্দীপক তো বটেই, সেই সঙ্গে লক্ষ্মীমন্ত নারীর পরিচয়ও বহন করে। এক্ষণে কন্যাত্রয়ীর অন্দরমহল থেকে স্বয়ংবর সভায় আসতে সময় লাগবে বই কি। অধীর আগ্রহে অপেক্ষা করছে রূপ ও পিপাসী নৃপতিগণ। সেই সুযোগে শুনে নেব কুমারী অম্বার কথা। একদম শুনে নেব। আজ আসি। অপেক্ষায় রইলাম আপনাদের সাথে আবার একটা সময় কাটানোর এবং অম্বার কথা শোনানোর জন্য। ভালো থাকবেন। নমস্কার।